কি ভাবছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গেতেই অপার খোঁজ পাওয়া গিয়েছে? না, ইডির আধিকারিকদের আজকের যে তল্লাশি অভিযান, সেই তল্লাশির অভিযানে এ রাজ্যেও একজন অপার খোঁজ পাওয়া গেছে, যিনি 5 কোটি টাকা খরচ করে শুধুমাত্র জিরানিয়াতে একটি বাড়ি তৈরি করেছেন। যারা এতদিন এ রাজ্যের মানুষ পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা জুটিকে দেখে হাসতেন, পশ্চিমবঙ্গ বলেই সম্ভব এই রকমটা যারা বলতেন, তাদের মুখে কিন্তু আজকে ছামা ঘষে দিল ইডির আধিকারিকরা। ইডির আধিকারিকরা তারা দেখিয়ে দিল এ রাজ্যেও অর্পিতা চট্টোপাধ্যায়ের মতো বা পার্থ চট্টোপাধ্যায়ের মতো বহু মানুষ কিন্তু রয়েছেন। আমি একেবারে সেই প্রসঙ্গে যাব, আমার সহকর্মী সুপ্রীতি সেখানে উপস্থিত রয়েছেন এবং যার কথা আজকে না বললেই নয়। পেশাদারিত্বের কারণে যেদিন অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে তল্লাশি হয়েছিল, সেদিন অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ির সম্পত্তি শুনে অনেকটাই চক্ষু চড়ক গাছ উঠেছিল সাংবাদিকদের এবং পশ্চিমবঙ্গের মানুষের। এখন যার কথা বলবো যে কামিনী দেববর্মা এ রাজ্যের একজন প্রভাবশালী ড্রাগ মাফিয়া, যে ড্রাগ মাফিয়াকে এ রাজ্যের পুলিশ আধিকারিকরা এতদিন দেখেনি, যে ড্রাগ মাফিয়ার বাড়িতে পুলিশের নজর পৌঁছায়নি, তার জন্যই তিনি হয়তো এইরকম অপার মতো এরকম সুন্দর বিল্ডিং জিবি হাসপাতাল থেকে ঢিলছোড়া দূরত্বে একের পর এক বিল্ডিং বানিয়েছেন এবং জিরানিয়াতে বাড়ি করেছেন। কামিনী দেববর্মা প্রায় 5-6 বছর ধরে সেখানে বসবাস করছেন। এলাকাবাসী জানাচ্ছেন তিনি নাকি শুটকি মাছের ব্যবসা করতেন। শুটকি মাছের ব্যবসা করে যারা এই রকম সম্পত্তি বাড়াতেই পারেন, এটা ঈর্ষণীয় হলেও কিছু করার নেই। আগামী দিনে এ রাজ্যের অনেক বেকার যুবক যুবতীরা এরকম শুটকি মাছের ব্যবসা করতেই পারেন, তাতে যদি এইরকম ভাবে সম্পত্তি বাড়ানো যায়। এবার আমি সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জির কাছে। যে সুপ্রীতি মুখার্জি, আমরা দেখেছিলাম যে অর্পিতা মুখোপাধ্যায়ের শান্তিনিকেতনের বাড়িতে সেখানে সুইমিং পুল, বিলাসবহুল বাংলো, আর আজকে এ রাজ্যেও দেখছি একেবারে বিলাসবহুল বাড়ি, সঙ্গে সাজানো ফুলের বাগান, একেবারে কোথাও কোথাও শোনা যাচ্ছে যে আন্ডারগ্রাউন্ড সুইমিং পুল, সবটাই নাকি রয়েছে। অর্থাৎ এ রাজ্যেও কি এখনো অপার খোঁজ পেলই নি? একেবারে তাই। দেখো নীল, আমরা এই যে তুমি পার্থ চট্টোপাধ্যায় বা অর্পিতা চট্টোপাধ্যায়ের নাম আজকে করছিলে, তারা কিন্তু পশ্চিমবঙ্গের বুকে একটা অন্যতম নাম। কিন্তু কামিনী দেববর্মা কিন্তু আজকের আগে পর্যন্ত, গতকালকে পর্যন্ত কামিনী দেববর্মা এই রাজ্যের বুকে কোনো নাম ছিলেন না। কিন্তু আজ ভোর 5টা থেকে কামিনী দেববর্মায় কিন্তু এখন সকলের নজরে। সাধারণ মধ্যবিত্ত মানুষ কিন্তু এখন রীতিমতো এই এলাকার যারা রয়েছেন তারাও জানতেন না যে কামিনী দেববর্মার এই বিরাট সম্পত্তির বহর। যদিও কিছুক্ষণ আগেই আমরা বিভিন্ন সূত্র মারফত যে খবর পাচ্ছি, তাতে করে দেখো কামিনী দেববর্মা, তোমার যার বয়স দেখো নিতান্তই 40 থেকে 45 বছরের ভেতরে, যেটা স্থানীয় এলাকাবাসীরা বলছেন, এবং তারা জানাচ্ছেন যে গত 6 মাস ধরে নাকি এই কামিনী দেববর্মা বাইরের দুনিয়ার সাথে বা এলাকাবাসীদের সাথে খুব একটা মিশতেন না। এবং যদিও এলাকাবাসীর কিন্তু কামিনী দেববর্মাকে নিয়ে কোনোদিনই সন্দেহ হয়নি, কারণ তিনি একজন সাধারণ মানুষ হিসেবেই ছিলেন এবং তিনি নাকি শুটকি ব্যবসা করতেন, এটাই তোমার জানতো এলাকার বাসিন্দারা। কিভাবে না, তার যিনি ওয়াইফ, তার নাম হচ্ছে, তিনি হচ্ছেন তোমার ইম্ফলের বাসিন্দা, মণিপুরের, এবং তিনি এই রাজ্যের বুকে একজন স্টাফ নার্স। ভাবতে পারছো, একজন স্টাফ নার্স, এবং তার বাড়ি আজকে 5 কোটি টাকার। শুধুমাত্র একটা বাড়ি নয়, তার 4-4টে বাড়ি রয়েছে, প্রত্যেকটা বাড়ি কোটি টাকার উপর। আর সেই জায়গাতে দাঁড়িয়ে ইম্ফল থেকে নাকি প্রতিদিন এসে পৌঁছাতো এখানে বিরাট বিরাট ট্রাক, আর সেই ট্রাকের ভেতরে নাকি সাদা সাদা কার্টুন তোমার নামানো হতো। যদিও এলাকাবাসীরা জানাচ্ছেন যে সেই কার্টুন দেখে তারা কিন্তু কখনোই সন্দেহ করেননি যে এর ভেতরে থাকতে পারে তোমার বড় বড় নেশার তোমার সামগ্রী। তারা ভেবেছিলেন যে যে শুটকির গন্ধ, সেই শুটকির গন্ধটা বা এই শুটকির তোমার ব্যবসার আড়ালে এই সাদা কার্টুনের ভেতরেই নাকি ঢুকতো এখানে ইয়াবা, ট্যাবলেট, ফেন্সিডিলের মতন নানান রকমের তোমার নেশা সামগ্রী, এমনটাই কিন্তু অনুমান তোমার করছেন তারা বর্তমানে। যদিও আজকে ভোর 5টা থেকে তারা জানাচ্ছেন যে এলাকার সামনে রীতিমতো তোমার গাড়ি ঢুকতে দেখা যায়। এখানে যেহেতু অনন্ত দেববর্মার বাড়ি, তাই সবাই ভেবেছিলেন যে হয়তো অনন্ত দেববর্মার কাছে আসছেন পুলিশ আধিকারিকরা। কিন্তু কিছুক্ষণ পর তাদের রীতিমতো সম্ভেদ জ্ঞান ফেরে
ফেরে এবং তারা বুঝতে পারেন যে এই চারতলা যে বাড়ি, সাদা যে বাড়ি রয়েছে, সেই বাড়িতেই আজকে সিআরপিএফ এর আধিকারিকরা এসে পৌঁছেছেন। তার সাথে ভেতরে রয়েছে ইডি। রীতিমতো সকলের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। কারণ কি না, তোমার ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে একজন শুটকি ব্যবসায়ীর বাড়িতে। তারপরে কিন্তু সকলের রীতিমতো হুঁশ ফেরে। তারা বুঝতে পারেন যে এই কামিনী দেববর্মা দীর্ঘদিন ধরেই তোমার চালাচ্ছে নানান রকমের নেশার বাণিজ্য। তবে দেখো যেটা খবর, যে জিরানিয়াতে নাকি কামিনী দেববর্মার মূল বাড়ি এবং সেই জিরানিয়া থেকে গত 5 বছর বা 4 বছর ধরে তিনি আগরতলায় বসবাস করছিলেন। নন্দননগরের যে বাড়িতে আজকে তোমার রেড হচ্ছে ইডির, এই নন্দননগরের বাড়িতেই নাকি তিনি বসবাস করতেন বা করেন। এবং তার যে সেকেন্ড ফ্লোরটা রয়েছে, এই পুরো সেকেন্ড ফ্লোরেই তিনি বসবাস করেন। তিনি, তার স্ত্রী এবং তার 2 বাচ্চা রয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে এই সেকেন্ড ফ্লোরেই নাকি রয়েছে একটি বিরাট বড় সুইমিং পুল। তার সাথে তোমার বাড়ির ভেতরে যে রুমগুলো রয়েছে, সেই রুমগুলো নাকি রীতিমতো গোলক ধাঁধার মতন। এই বাড়িতে যারা তোমার কাজ করতে ঢুকছেন বা ঢোকেন, তোমার বিভিন্ন লাইট যারা লাগান, যে ব্যবসায়ীদের সাথে কারবার করতেন, সেই ব্যবসায়ীদের সাথে আমরা এখন কথা বলছি। কথা বলে যেটা জানতে পারছি যে লাইট লাগানোর জন্যই নাকি গত তোমার 6 মাস আগে তিনি প্রায় 1 লক্ষ টাকা শুধু একটা ফ্লোরের জন্য খরচ করেছেন লাইটের ক্ষেত্রে। বাড়ির ভেতরে নাকি রয়েছে বিরাট বড় বড় তোমার ঝাড়বাতি। তোমার সেকেন্ড ফ্লোরে নাকি বিরাট বড় সুইমিং পুল রয়েছে এবং বাড়ির যে নিচ রয়েছে, যে নিচের সামনে থেকে তোমার দেখে বোঝার কোনো উপায় নেই। সুপ্রীতি, তোমাকে একটু থামাবো, মানে কোশ্চেনটা তোমাকে না করে পারছি না, যে এই সুইমিং পুলে কি রাজ্যের প্রভাবশালীরা আসতেন এই কামিনী দেববর্মার বাড়িতে সাঁতার কাটতে? এইরকম কি কোনো তথ্য উঠে এসেছে? সাধারণত এইসব প্রভাবশালী ব্যবসায়ীদের বাড়িতে রাজ্যের প্রভাবশালীরা, রাজ্যের বিত্তশালীরা সাঁতার কাটবেন, এটাই স্বাভাবিক। পাড়া প্রতিবেশীরা বা যারা এখন একটু নিন্দা করে, একটু ওই পাড়া কালচারে যারা একটু কুটকাচালি করবে, তারা কি এইরকম কোনো তথ্য দিচ্ছে যে রাজ্য প্রশাসনের কোনো আধিকারিক বা কোনো রাষ্ট্রবাদী নেতারা তারা এই সুইমিং পুলে সাঁতার কাটতে রাতের বেলা আসতো কিনা? দেখো, এটাই আমরা জানার চেষ্টা করছিলাম যে এই বাড়িতে কারা কারা ঢুকতেন বা কারা কারা বেরোতেন। সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার এলাকাবাসীরা যেটা জানাচ্ছেন যে তাদের বাড়িতে যেই আসুক বা যেই না আসুক, সেটা বাইরে থেকে কিন্তু কারোর বোঝার উপায় ছিল না। কারণ যে গাড়ি ঢুকতো সেই গাড়ি নাকি বাড়ির সোজা ভেতরে চলে যেত। বাড়িটা সামনে থেকে ফ্ল্যাট বিল্ডিং, কিন্তু ভেতর দিকে নাকি বাড়ির নিচে রয়েছে প্রায় তোমার একতলা বাড়ির মতন জায়গা। যে একতলা জায়গাতেই নাকি সমস্ত গাড়ি পার্কিং হয়ে যেত। 8-10টা গাড়ি অনায়াসে সেখানে পার্ক হয়ে যাওয়ার পরও নাকি আরো বিরাট জায়গা পড়ে থাকতো। সুতরাং এই বাড়িতে কারা ঢোকেন কারা বেরোন সেটা কিন্তু বাইরে থেকে কেউ জানতেনই না। তাই এলাকাবাসীর কখনোই কোনো সন্দেহ হয়নি। সবাই জানতেন যে তিনি একজন ব্যবসায়ী, শুটকি মাছ ব্যবসা করে। তাই সেক্ষেত্রে তার হয়তো অনেক প্রতিপত্তি, সম্পত্তির পরিমাণ অনেক। স্থানীয় একজন প্রাক্তন পুলিশ কর্মী এখানে বসবাস করেন। তিনি যে ইনফরমেশন গুলো আমাদের দিচ্ছেন সেগুলো কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য আমরা বলতে পারি। যে তথ্যতে উঠে আসছে তোমার কামিনী দেববর্মার যে সম্পত্তি, সেই সম্পত্তির এখনো পর্যন্ত কোনো হিসেব নেই। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো, এত বিরাট প্রতিপত্তি এবং শহরের বুকে, শহর থেকে ঢিলছোড়ার দূরত্বে আজকে নন্দননগরে তার 5 কোটি টাকার বাড়ি। যদিও সেক্ষেত্রে বাড়িটা তিনি বলছেন যে এখনো কমপ্লিট হয়নি। এই বাড়ির আমরা দেখতেও পাচ্ছি যে বাড়িতে কনস্ট্রাকশন চলছে। এখনো পর্যন্ত 5 কোটি টাকা খরচ করেও এই বাড়ি নাকি তৈরি হয়নি। আরো সেক্ষেত্রে কিছু খরচ করলে নাকি বাড়ি তৈরি হবে মনের মতন। এবং বাড়ির ভেতরের যে রাস্তা এবং বাড়ির ভেতরের যে তোমার রুম, সেই রুমে কিন্তু একবার যদি ঢোকা হয় তাহলে কিন্তু সহজেই বাইরে বেরিয়ে আসার মতন রাস্তা খুঁজে পাওয়া যায় না। এমনটাই কিন্তু এখানে স্থানীয় যারা ঢোকেন, যারা তোমার কখনো কোনো কাজে গিয়েছিলেন, তারা এমনটাই জানিয়েছেন। চিতরের দুর্গের মতো, চিতরের দুর্গের মতো। ঠিক তাই। এবং তার ভেতরে তোমার তারা খুব একটা বাইরের মানুষের সাথে মিশতেন না এবং তারা যে তোমার সবসময় কাজ করতেন, কাজের সূত্রে থাকতেন, সেটাই বলছেন সকলেই। তুমি যে তথ্যটা বললে এটা কতটা বিশ্বাসযোগ্য যে মণিপুর থেকে বা ইম্ফল থেকে তুমি যেটা বলছিলে যে ট্রাক আসতো, আচ্ছা মণিপুর এবং ইম্ফলে কোনো সমুদ্র সৈকত আছে বলে আমি অন্তত যতদূর ভূগোল পড়েছি ততদূর জানা নেই। শুটকি মাছ আসবে সাধারণত উড়িষ্যা থেকে, শুটকি মাছ আসতে পারে পশ্চিমবঙ্গের দীঘা থেকে, শুটকি মাছ আসতে পারে বিশাখাপত্তনম থেকে, শুটকি মাছ আসতে পারে তামিলনাড়ু থেকে, শুটকি মাছ আসতে পারে কর্ণাটকের কিছু সমুদ্র জায়গা আছে সেখান থেকে। শুটকি মাছের জন্য বিখ্যাত রামেশ্বরম, শুটকি মাছের জন্য বিখ্যাত হচ্ছে গুজরাট, শুটকি মাছের বিখ্যাত হচ্ছে কিছু মহারাষ্ট্রের কিছু
একটু সমুদ্র সৈকত আছে, সেখান থেকে শুটকি মাছ আসতে পারে। হঠাৎ একেবারে পাহাড়ি এলাকাতে কোন শুটকি মাছের চাষ হয়? এই যে গাড়িগুলো যখন মণিপুর বা ইম্ফল থেকে ঢুকছে এবং সেখানে যখন শুটকি মাছের সেন্ট বেরোচ্ছে, এইটা দেখে কি রাজ্য পুলিশের কোনো সন্দেহ হয়নি যে স্বাভাবিক কারণেই, ভৌগোলিক কারণেই সেখান থেকে শুটকি মাছ অন্তত আসবে না? না এগুলো সব এখন আষাঢ়ে গল্পের মতো শোনাচ্ছে, অর্থাৎ সবার একটা যোগসাজশে মণিপুর থেকে কি আসতে পারে বা ইম্ফল থেকে কি আসতে পারে? আজকে যেই মানে আজকের দিনে যদি দাঁড়িয়ে কোনো থানাতে পুলিশ কর্মী সত্য জয়েন করে, তিনিও জানেন যে মণিপুর এবং ইম্ফল থেকে কি কি আসতে পারে। অর্থাৎ রাজ্য পুলিশের কারোর সন্দেহ হলো না যে মণিপুর থেকে ট্রাকে করে শুটকি মাছ ঢুকছে। এ তো একেবারে রাজস্থানের সেই লাল মির্চির মতো। একেবারে দেখো নীল, তুমি ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা বলেছো, যেখানে ইম্ফল থেকে আসছে শুটকি মাছ। যদিও সেক্ষেত্রে এলাকাবাসীরাই যেটা জানাচ্ছেন, আমরা প্রত্যেকের সাথে কথা বলছি, যারা যারা যোগাযোগ রাখেন, যোগাযোগ করেন বা দেখেছেন, একেবারে বাড়ির যে পাশের বাড়ি রয়েছে সেই বাড়িরও আমরা যারা পাচ্ছি তাদের সাথে কথা বলছি, তারা যেটা বলছেন যে নাকি বড় বড় শুটকির কার্টুন তারা দেখেছেন এবং শুটকির একটা গন্ধ রয়েছে, সেই গন্ধও তারা পান। কিন্তু এখানেই প্রশ্ন যে সব কার্টুনই যে শুটকির তা কিভাবে প্রমাণ রয়েছে? এই শুটকির ভেতরেই তার মানে নিশ্চয়ই কিছু ঢুকতো এবং নিশ্চয়ই কিছু আছে, যদিও এখনো পর্যন্ত কিন্তু প্রমাণিত হয়নি। তবে ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো। আমরা বাইরে একেবারে রয়েছি এবং সিআরপিএফ আধিকারিকদের সাথে আমরা কথা বলছি, সেখান থেকেও আমরা তথ্য বার করার চেষ্টা করছি। সকলেই কিন্তু এটাই জানিয়েছেন যে শুটকি স্টোর করা হতো, শুটকি তারা ব্যবসার সাথে জড়িত এবং এটা কিন্তু সবার সামনে একটা চোখে পট্টি পরানোর মতন তারা এই ব্যবসাটাকে চালিয়ে যাচ্ছিল। কিন্তু একেবারেই তাই, দেখো ইম্ফল হচ্ছে নাকি তার শ্বশুর বাড়ি এবং ইম্ফল থেকেই নাকি তিনি এই ব্যবসাটা চালাচ্ছিলেন, কারণ তিনি সেই জায়গাতে তার ওয়াইফের সাথে ব্যবসা, তার ওয়াইফের বাপের বাড়ি বলে এই ব্যবসা চালাতে তার সুবিধা হতো, এটাই নাকি এলাকাবাসীদের কানে তিনি ভরেছিলেন। কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে এই শুটকি ব্যবসা যে একেবারে আষাঢ়ে গল্প, সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পরিষ্কার। কারণ বাড়ির যে ভেতরের আমরা স্ট্রাকচার শুনছি বা দেখছি, বাড়ির চারিপাশটা যখন আমরা ঘুরে দেখছি, আমাদের রীতিমতো চক্ষু চড়ক গাছ হয়ে যাচ্ছে যে শহরের ভেতরে এই বহুতল বাড়ির যে সিস্টেম, সেই সিস্টেম কিন্তু আমরা রীতিমতো বাইরে থেকে দেখেই অবাক হয়ে যাচ্ছি। দেখো ভেতরের যে সিঁড়ি, সেই সিঁড়ি কিন্তু এক একটা বড় বড় তোমার বিলাসবহুল হোটেলের মতন সেই ভেতরের সিঁড়ি, সাধারণ 4-5টা গড়পত্তা সিঁড়ির মতন কিন্তু ভেতরের কোনো স্ট্রাকচারই নেই। এবং সব থেকে আশ্চর্যকর যে তথ্য, এই বাড়ির যে বা যারা কাজ করেন, অর্থাৎ যারা তোমার কনস্ট্রাকশন, যারা রং, যারা তোমার সমস্ত কিছুর বাড়ির কাজের সাথে জড়িত, সেই ব্যবসায়ীও নাকি এনার পার্টনার। যে খবর আমরা কিছুক্ষণ আগেই পেলাম যে দেখো যে তোমার বাড়ির সম্পূর্ণ কাজটি করেছেন, আমরা হয়তো দেখলে তাকে ভাববো হয়তো তিনি কোনো ইন্টেরিয়র ডিজাইনার, কিন্তু সে যে তলায় তলায় এই কামিনী দেববর্মার একজন বিজনেস পার্টনার, সেটা কিন্তু আজকে এই মুহূর্তের আমরা খবর পেলাম। সুতরাং তুমি বুঝতেই পারছো যে কতগুলো বিস্ফোরক তথ্য এখান থেকে উঠে আসছে। সুতরাং দেখো তুমি কিছুক্ষণ আগে যেটা বলছিলে যে এই অভিযান যদি আজকে আরো কিছুক্ষণ চলে, তাহলে কিন্তু শুধু এই যে 7টা নাম আজকে আমরা পেয়েছি, যে 7টা বাড়িতে শহর আগরতলার মধ্যে চলছে তল্লাশি, সেই 7টা নামের সঙ্গে আরো 70টা নাম কিন্তু উঠে আসবে। এবং সেই জায়গাতে যে কোন কোন ঘুঘুর ভাষায় ঢিল পড়তে চলেছে তা কিন্তু এখনো পর্যন্ত আমরা আন্দাজ করতে পারছি শুধুমাত্র, সেটাই কিন্তু এখন তোমাকে বলবো। তবে দেখো কামিনী দেববর্মার যে বাড়ি এবং তার যে বাড়ির যে সম্পত্তির যে পরিমাণ আমরা শুনছি, তা কিন্তু তোমার রীতিমতো পশ্চিমবঙ্গের যে কোনো তাবড় তাবড় নেতা বা যে পশ্চিমবঙ্গের যে কোনো যা যা আমরা এতদিন দুর্নীতি দেখিয়েছি বা দেখিয়েছি, সেই দুর্নীতি থেকে কোনো অংশে কম নয়। কিন্তু এখানে প্রশ্ন যে রাজ্যের যারা গোয়েন্দা বিভাগ, তারা কি একেবারেই টের পেল না শহরের বুকে এরকম একটি বিলাসবহুল নির্মাণ এবং কোথা থেকে আসছে এইসব? এইটাই দেখো, রাজ্যে যখন মণিপুর বা ইম্ফল থেকে যখন শুটকির গাড়ি আসে, তখনও রাজ্য পুলিশের আধিকারিকদের কি এইটুকু ভৌগোলিক জ্ঞান তাদের জন্মালো, তাদের কি ভৌগোলিক ধারণা জন্মালো না যে মণিপুর আর ইম্ফল থেকে অন্তত শুটকি মাছ আসা সম্ভব নয়? হয়তো বাংলাদেশ হয়ে, এরাজ্য হয়ে মণিপুরে শুটকি মাছ যাওয়া সম্ভব, মণিপুর থেকে শুটকি মাছ আসা সম্ভব না। এইটা কি এক বড় বোধগম্য হলো না? না এর পিছনে একটা তুতুমেমে খেলা চলছিল?
একেবারেই তাই। এবং সেক্ষেত্রে এই কামিনী দেববর্মার পকেটে যে এখন রাজ্যের কোন কোন মাথাগুলো জড়িয়ে রয়েছে বা কাদেরকে যে তিনি পকেটে রেখেছেন, সেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে ইডি যদি এবার ঢিল মারা শুরু করে, তাহলে কিন্তু প্রত্যেকটা নাম আজকে জলের মতন পরিষ্কার হয়ে যাবে। দেখো, বিধানসভা চলছে একদিকে, এই বিধানসভাতে আমরা যেটা খবর পাচ্ছি, এখনো পর্যন্ত শাসক বিরোধী প্রশ্ন করা হয়েছে দুই শিবিরকেই। তারা কিন্তু এটাই জানাচ্ছেন যে তারা পর্যন্ত কোনো কিছু নাকি জানতেন না, বিধানসভা শেষ হলে নাকি তারা খবর নেবেন এবং তারপরে তারা জানতে পারবেন যে কি হচ্ছে। এটা কি আদৌ সম্ভব? তুমি ভাবো এই রাজ্যের মধ্যে কোথায় কি চলছে। দেখো, আরেকটা প্রশ্ন এক্ষেত্রে উঠে আসলো আমার বলতে বলতে, যে এই যে কামিনী দেববর্মা, আমরা যদি দেখি একটু তার তিনি কিন্তু এসটি, তার ক্যাটাগরি হচ্ছে এসটি। সুতরাং এই রাজ্যের কিন্তু একটা এই দিকটি রয়েছে যে সব রাজ্যের ক্ষেত্রে যেটা থাকে, এসটি হলে কিন্তু যে কোনো ক্ষেত্রে কর ছাড় থাকে। সুতরাং এই যে কর দেওয়ার কিন্তু তার তাহলে কোনো প্রশ্নই ছিল না। সুতরাং কর ফাঁকি দিয়ে আরামসে তিনি কিন্তু ব্যবসা করে যেতেন। সুতরাং একটা যদি উনি লিগাল কিছু দেখাতে পারেন, তাহলে কিন্তু অনায়াসে তিনি কর ফাঁকি দিয়ে তার সেই ব্যবসাটিকে চালিয়ে যেতে পারতেন। আজকের দিনে দাঁড়িয়ে কামিনী দেববর্মার এই বিরাট বড় সম্পত্তির পেছনে এই একটা দিক যেরকম উঠে আসছে, যে এসটি হওয়ার সুবাদে তিনি হয়তো কর ফাঁকি দিচ্ছিলেন। অন্যদিকে দাঁড়িয়ে তাই যদি হয়ে থাকে, তাহলে রাজ্যের যারা তাবড় তাবড় আধিকারিকরা রয়েছেন, বা দেখো ইডির অফিস কিন্তু এই রাজ্যের বুকেও রয়েছে, তারা আজকের দিনে দাঁড়িয়ে কেন এই অভিযান করলেন? এর আগে রাজ্য পুলিশের যারা রয়েছেন বা রাজ্যের যে গোয়েন্দা দপ্তর রয়েছে, বা যারা তোমার চুড়াইবাড়ি চেকপোস্টের কথাই যদি বলি, সেখান থেকেও কি কোনো কিছু নজরে পড়েনি যে এত এত তোমার কার্টুন ঢুকছে এবং সেটা শুধুই কি শুটকির ছিল? যদি তাই হয়ে থাকে, কারোর নজরে তোমার পড়েইনি, তাহলে কিন্তু সেই জায়গাতে যে গোড়াই গন্ডগোল রয়েছে, সেটা কিন্তু একেবারে পরিষ্কার যে এর সঙ্গে কোনো বড়সড় মাথা কিন্তু জড়িয়ে রয়েছে বা থাকতেই হবে। না হলে কামিনী দেববর্মা এতগুলো বছর ধরে এইভাবে মানে একেবারে সুষ্ঠুভাবে এই ব্যবসা চালিয়ে যেতে পারতেন না। এবং আজকে ইডির খাতায় তার একেবারে জলজল করতো না নামটি, যদিও ইডি কিন্তু যে তল্লাশি চালানো হচ্ছে, আমরা প্রত্যেকটা বাড়ির কি অবস্থা বা কি খবর সেটা সবটাই জানার চেষ্টা করছি, খবর নিচ্ছি। কিন্তু কামিনী দেববর্মার বাড়ির সামনে যে ছবি বা কামিনী দেববর্মার বাড়িতে ইডির যে তল্লাশি, সেটা কিন্তু কন্টিনিউয়াস চলছে। অর্থাৎ এখনো পর্যন্ত সেকেন্ড যে ফ্লোর রয়েছে, সেই সেকেন্ড ফ্লোর কিন্তু মানে একেবারেই বন্ধ এবং সেখান থেকে বিভিন্ন তথ্য নাকি বেরিয়ে আসছে। এখনো পর্যন্ত কোনো কিছু সিজ করেনি। দেখো, সিজ যদি করা হয়ে যায়, তাহলে কিন্তু একটা বিষয় আমরা নিশ্চিত হয়ে যাব যে কামিনী দেববর্মা গ্রেপ্তার হয়ে যাবেন। কিন্তু এখনো পর্যন্ত সিজ করার খবর পাচ্ছি না। তবে তারা তল্লাশি চালাচ্ছে এবং কতক্ষণে তার শেষ হবে জানতে পারছি না। তবে যতক্ষণ অব্দি আমরা দাঁড়িয়ে রয়েছি, মুহূর্তে মুহূর্তে এক একটা যে তথ্য উঠে আসছে, তা কিন্তু রীতিমতো বিস্ফোরক। সুতরাং এই যে পার্বত্য রাজ্য ত্রিপুরার এই যে সম্পত্তির আজকে খতিয়ান, এক একজন তোমার ব্যবসায়ীর নামে এই সমস্ত তোমার ড্রাগ মাফিয়াদের, তা কিন্তু আজকে বিরাট বড় একটা তোমার খনি যে বলা যেতে পারে, সেই খনি কিন্তু আজকে উদ্ধার করছে ইডি। একেবারেই ধন্যবাদ সুকৃতি। এবার আমরা চলে যাব যে এই যে কামিনী, এই কাঞ্চন, এই কামিনী কাঞ্চনদের কথা আমাদের রাজ্যের বিধায়ক, রাজ্যের বিরোধী দল, তারা কেউ কিচ্ছু জানতেন না। অর্থাৎ তাহলে ভারতবর্ষের বা এ রাজ্যের পরিস্থিতি কি, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই আরো একবার প্রশ্ন উঠবে। তার মানে এ রাজ্যের যারা দুধে গোয়েন্দা, তাদের থেকেও কি এই কামিনী কাঞ্চনরা আরো বেশি প্রভাবশালী? এই কামিনী কাঞ্চনদের কি এ রাজ্যের গোয়েন্দারা তারা কি দেখতে পান না? আমি আবার বিধানসভায় চলে যাব, যেহেতু বিধানসভা চলছে এবং বিধানসভাতে স্বাভাবিকভাবেই আজকে একটা সরগরম পরিস্থিতি তৈরি হতে পারে। বিরোধীরা বিধানসভাতে প্রশ্ন তুলতে পারে, শাসক পক্ষকে চেপে ধরবে এই ইস্যুতে, বা শাসক দলের নেতারা ইতিমধ্যেই তারা জেনে গিয়েছেন যে এই বিষয়টা নিয়ে কিন্তু বিরোধীরাও তাদেরকে চেপে ধরতে পারে। আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত রয়েছে সুমন্ত। আমি সুমন্তর কাছে আরো লাইন, আমাদের সঙ্গে সুমন্তর যে যোগাযোগ, সেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি চেষ্টা করছি দ্রুত সুমন্তকে নিয়ে আসার জন্য, যে এ রাজ্যের বিধানসভাতে আজকে বিধানসভার অধিবেশনে এই কামিনী কাঞ্চনদের কথা কতটা উঠে এসেছে, বা এই কামিনী কাঞ্চনরা কত বড় গোয়েন্দা, যে যারা এ রাজ্যের গোয়েন্দাদেরও, দুধে গোয়েন্দাদেরও চোখে ফাঁকি দিয়ে তারা এই ড্রাগ ব্যবসা রীতিমতো চালিয়ে যাচ্ছে। সুমন্ত, শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সুমন্ত, দেখো, যে কামিনী কাঞ্চনদের সম্পত্তির পরিমাণ শুনে সবাই হয়তো অবাক হচ্ছেন। এই কামিনী কাঞ্চনদের কথা বা রাজ্যের এই প্রভাবশালীর ব্যবসায়ীদের কথা কেউ কিচ্ছু জানতো না। বিধানসভার কোনো বিধায়ক জানতেন না,
রাজনৈতিক ব্যক্তিরা তারাও সব খবর নিচ্ছেন, তারা আস্তে আস্তে খবর নেবেন, এটাই স্বাভাবিক। সুমন্তর সঙ্গে লাইন আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, আমি চেষ্টা করছি সুমন্তকে লাইনে নেওয়ার জন্য। তবে এই রাজ্যের বিধানসভা যে আজকে এই বিষয়টা নিয়ে উত্তপ্ত হতে পারে সে বিষয়ে কিন্তু একটা ইঙ্গিত কিন্তু মিলেছে, এবং এর প্রভাব কতটা বিধানসভার অধিবেশনে পড়বে এটা নিয়ে আমরা জানবো আমাদের প্রতিনিধি সুমন্তর কাছ থেকে। সুমন্তর সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। হ্যাঁ সুমন্ত, প্রথমেই যে প্রশ্ন করব তোমাকে একেবারে, যে রাজ্য বিধানসভায় এই কামিনী কাঞ্চনদের প্রভাব নিয়ে কতটা আলোচনা হলো, বা শাসক বিরোধী এবার কতটা রাজনৈতিক তরজায় তারা একে অপরকে বিদ্ধ করলেন? দেখো, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে। তিনি বিষয়টা সম্পর্কে আরো বিস্তারিত তথ্য নিয়ে বিধানসভা অধিবেশন চলার পর আমাদের সঙ্গে জানাবেন বলেছেন। কিন্তু তার মধ্যে তোমাকে জানিয়ে রাখবো যে দুপুর 2:30টার সময় যখন বিধানসভার যে সেকেন্ড সেশন শুরু হয় সেই সময় কিন্তু জিতেন্দ্র চৌধুরী বিভিন্ন যে রাজ্য জুড়ে যে মাফিয়া রাজ, এইসব ড্রাগস কারবারি এইসব নিয়ে যখন কথা বলতে যান সেই সময়েও তিনি বিষয়টা খোলেন, কিন্তু সেটা নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনায় কেউ যেতে চাননি। সুতরাং আজকের যে আলোচনা, আজকের যে সকাল থেকে এত বড় খবর হয়ে গেল সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত যে বিধানসভায় যে সম্পূর্ণ আলোচনা সেগুলো কিন্তু এখনো পর্যন্ত হয়নি। অধিবেশন চলছে, অধিবেশন চলার পর হয়তো এই বিষয়গুলোকে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন সরকার বিরোধী দুই পক্ষই। হ্যাঁ সুমন্ত, শাসক দলের নেতারা কি বলছেন? তারা কেউ কিচ্ছু জানতেন না? দেখো, এখনো পর্যন্ত শাসক দলের তরফে আমরা কোনো প্রতিক্রিয়াই পাইনি, কারণ এখন যেহেতু অধিবেশন চলছে সেই জন্য এখনো পর্যন্ত কেউ কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। হয়তো অধিবেশন চলার শেষ হওয়ার পর তারা এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের। হ্যাঁ, বিরোধী দলের মধ্যে সেখানে কংগ্রেসেরও 3 জন বিধায়ক রয়েছেন, তারাও কি কিছু জানায়নি বা তারাও কি কিছু জানতেন না? দেখো, কংগ্রেসের মধ্যে আজকে 2জন বিধায়ক উপস্থিত রয়েছেন, একজন বিধায়ক উপস্থিত নেই, এবং সুদীপ রায় বর্মন এবং তার সঙ্গে গোপাল রায় তারা 2জন রয়েছেন হাউসে। এবং অন্যদিকে জিতেন্দ্র চৌধুরী, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, বা অধিবেশন যখন মুলতবি হয়েছিল তার সেই ফাঁকে আমরা একবার তাকে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি বিষয়টা সম্পর্কে সেই অর্থে অবগত ছিলেন না, তাই তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে তিনি জানিয়েছেন যে তিনি কিছু শুনেছেন এবং এই বিষয় আরো একটু সময় পর তিনি হয়তো জানাতে পারেন আমাদেরকে। একেবারে হয়তো তিনিও শীত ঘুমে রয়েছেন। যে রাজ্যের যে ড্রাগ মাফিয়াদের কথা এখনো পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতার কানেও পৌঁছায়নি, তিনি অবশ্যই খোঁজখবর নেবেন, খোঁজখবর নিয়ে হয়তো তার রাজনৈতিক সুবিধা দেখে তিনি অবশেষে শাসক দলকে আক্রমণ করবেন। এটাও একটা প্রশ্ন হতে পারে, আজকে যেখানে শাসক দলকে চেপে ধরার একটা চেষ্টা করা যেতে পারত, আজকে শাসক দলকে বিভিন্ন প্রশ্ন মানে এই ড্রাগ নিয়ে কিন্তু একেবারে রাজ্যের মানুষের সামনে বিরোধী দলের কিন্তু একটা ভূমিকা থাকে। বিরোধী দল কিন্তু এই বিষয়গুলি নিয়ে সরকার পক্ষকে চেপে ধরবে তেমনই কিন্তু কথা থাকে, কারণ বিরোধীরাই সবচাইতে গণতন্ত্রের বেস্ট প্রহরী। সেই বিরোধীরাই আবার আজকে এখনো পর্যন্ত সেকেন্ড সেশনেও এই ড্রাগ মাফিয়াদের নিয়ে সেইভাবে কোনো সুর চড়ালো না। এটাই কিন্তু এখনো পর্যন্ত বিধানসভার শেষ আপডেট। হয়তো তারা খোঁজ খবর নিচ্ছেন, এখন খোঁজ খবর নিয়ে আগামী দিনে তারা কিভাবে এই বিষয়টাকে হাতিয়ার করবেন তার অঙ্ক হয়তো চলছে, কিন্তু অঙ্ক এই করতে করতে সাধারণ মানুষ কিন্তু এখন সমস্ত রাজনৈতিক দলের দিকেই প্রশ্ন তুলতে শুরু করেছে, এবং কেউই যে ধোয়া তুলসী পাতা নয় সেটাও কিন্তু সাধারণ মানুষ বুঝতে শুরু করেছে। এবং সেই সঙ্গে আমি আবারও চলে যাওয়ার চেষ্টা করব বিভিন্ন জায়গায়, তবে এখন নিয়ে নেব ছোট্ট একটা আবারও বিজ্ঞাপনের বিরতি। বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।